আলাইকুম। আমি আনসার হুসেইন, আয়কর উপদেষ্টা, সদস্য ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা কর আইনজীবী সমিতি। বর্তমানে একটি বিষয় হচ্ছে আপনার আয়কর রিটার্ন নিয়ে মানুষের অবহেলা, যেটা আর কি, যে এই অবহেলাটা মানুষ এখন বুঝতে পারতেছেন না, হয়তো পরবর্তী সেটা বুঝবে, একটা সময় আসবে। আয়কর রিটার্ন দেওয়ার সময়টা হচ্ছে আপনার 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়। ওই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। অনেকেই এটা জানার পরও অবহেলা করে বছরের পর বছর রিটার্ন দাখিল করেন না। বর্তমানে বাংলাদেশে 39 লক্ষ টিনদারি রিটার্ন দাখিল করে নাই। এনবিআর এর একটি সমীক্ষায় এটি দেখা গিয়েছে। আয়কর রিটার্ন যারা দাখিল করেন না তাদের জন্য যে সামনে যে সময়টা যে আসবে, সে সময়টা খুবই খারাপ। সেটা যখন নোটিশ আসবে তখন সেটা একজন করদাতা সেটা উপলব্ধি করতে পারবে। 30 নভেম্বরের ভিতরে যদি আপনি আয়কর রিটার্ন জমা না দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা সহ সুদ অনেক কিছুই দিতে হয়। সেটা অনেকেই জানার পরও তারপর অবহেলা করে থাকেন। দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ রাজস্ব বোর্ডের আয়কর কর্তৃপক্ষ বাংলাদেশের একটা বিশেষ পার্সেন্টেজে আপনার দেশের উন্নয়নে অনেক সাহায্য করে থাকে। দেশের সার্বিক উন্নয়নে আয়কর কি পরিমাণ ভূমিকা রাখে সেটা যদি আপনারা নজরদারি করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ভ্যাটের পাশাপাশি মানুষ ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর দিয়ে দেশের উন্নয়নে কি পরিমাণ ভূমিকা রাখছে সেটা শুধুমাত্র যারা এই বিষয় সম্পর্কে অবগত তারা সেটা বুঝতে পারবে। আয়কর রিটার্ন নিয়ে আমি বলবো যে যারা আয়কর টিআইএন সার্টিফিকেট করার পর রিটার্ন জমা দিচ্ছেন না, তাদেরকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে। ধরেন আপনি যদি একটা ধারাবাহিকভাবে রিটার্নটা জমা দিয়ে যান তাহলে আপনার ফাইলে একটা টাকা জমা হয়। এটা যদি আপনি 10 বছর যদি জমান তাহলে অনেক টাকা জমা হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, আপনার পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম যেগুলো আসে আর কি, এগুলো আপনার সম্মুখীন হতে হয় না। গাড়ির তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। মানে যাদের যানবাহন আছে, গাড়ি আছে, কার, এগুলা যাদের আছে, কার, জিপ, এগুলা কিছুদিন আগে আপনার বিআরটিএ এবং এনবিআর এর একটি সমঝোতা চুক্তি হয়, যেখানে আপনার অনেকেই যাদের গাড়ি আছে অনেকগুলো, কিন্তু রিটার্নে তাদের গাড়িগুলো তারা শো করে না। যেমন আমি কিছুদিন আগে আমার একটা ফাইল নিয়ে কিছু একটা প্রবলেমে পড়েছিলাম। যেমন আমার করদাতা একটি মাত্র গাড়ি দেখিয়েছে, কিন্তু এনবিআর তাদের সিস্টেমে ঢুকে দেখতে পেল যে 12টা গাড়ি ওনার নামে করা, আপনার রেজিস্ট্রেশন করা। সেক্ষেত্রে নোটিশ আসে এবং 12টা গাড়ি হিসাব চায় আয়কর কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আমি করদাতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি গাড়ি বিক্রি করে থাকেন তাহলে সেটার জন্য আপনার নেম ট্রান্সফার করে বিক্রি করবেন। কারণটা হচ্ছে, কারণ আপনি তো গাড়ি এখন বর্তমানে এফিডেভিটের মাধ্যমে বিক্রি করলে সেটা কিন্তু প্রপার বিক্রি না, কারণ আপনাকেই কিন্তু সবকিছু পোহাতে হবে পরবর্তীতে। সুতরাং গাড়ি কোনো সময় যদি আপনার থাকে, এটা থাকলে আপনি রিটার্নে প্রদর্শন করবেন, এবং যদি আপনি বিক্রি করেন তাহলে সেটা আপনি এটা বিক্রি দেখাতে হবে এবং প্রপারলি নাম ট্রান্সফার করে আপনি বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কোনো সমস্যা পোহাতে হবে না। তারপর লেনদেনের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। অনেক করদাতা আছেন তাদের নিজস্ব অ্যাকাউন্টে অন্যের টাকা, লক্ষ লক্ষ টাকা ওনারা লেনদেন করেন, যেটা ওনার জন্য অনেক বড় বিপদ হয়ে আসতে পারে। যেমন 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ঋণ অথবা দান গ্রহণ করতে পারেন, কিন্তু এর অধিক গেলে এটা আপনি এড়িয়ে চলাটাই যথেষ্ট, এড়িয়ে চলাটাই ভালো আমি মনে করি। তারপর করদাতা যদি বিদেশে থাকে সেই ক্ষেত্রে রিটার্ন কিভাবে দাখিল করবে। যদি আপনার বাংলাদেশে নিয়োগকৃত কোনো আয়কর উপদেষ্টা না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে দেশে আছেন সেই দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আপনি আপনার আয়কর রিটার্ন চাইলে জমা দিতে পারেন। আয়কর বিষয়ে আসলে অনেকগুলা বিষয় আছে, অনেকগুলা সমস্যা আছে যেগুলা সাধারণ মানুষ অনেক আছে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে যাচ্ছে, অনেক আছে জানে না। সুতরাং আমি মনে করি যাদের টিন আছে, যারা আসলেই করদাতা, তাদের প্রত্যেক বছর রিটার্ন জমা দিয়ে দেশের উন্নয়নে সহায়তা করা তাদের জন্য একান্ত কর্তব্য আমি মনে করি। এমনকি যদি কারো টিন আছে কিন্তু করযোগ্য আয় নাই, সেক্ষেত্রে কি করণীয়। রিটার্ন আর আয়কর ডিফারেন্ট বিষয়। রিটার্ন দাখিল মানে এই নয় যে আপনি কর দিতেই হবে। আপনার যদি আয়ের সীমা যদি করযোগ্য হয় তাহলে আপনি আয়কর দিবেন, না হয় আপনি রিটার্ন দিবেন, এবং রিটার্নে আপনি আপনার যা কিছু আছে
যেমন আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন, যদি আপনার যদি অকৃষি সম্পত্তি থাকে, কৃষি সম্পত্তি থাকে, যদি আপনার বিল্ডিং থাকে, যদি আপনার গাড়ি থাকে, তারপর ডিপিএস, এফডিআর, সেভিং সার্টিফিকেট, অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনি সবগুলা প্রথম রিটার্নে শো করাটাই আপনার জন্য উপকারী আমি মনে করি। অনেকেই কি করে, তার অনেক সম্পত্তি থাকে, অনেক ইনকাম থাকে, কিন্তু সে জাস্ট শো করে তার কিছুই নাই, কিন্তু পরবর্তীতে যখন এনবিআর আয়কর কর্তৃপক্ষ সেটা বুঝতে পারে, তখন কিন্তু আসল বিপদ। উনি কিন্তু তখন সবকিছুর হিসাব একসাথে দিতে হয়। আমি করদাতাদের পক্ষে একটি যুক্তি দিব যে আপনারা যদি টিনদারি হয়ে থাকেন, অথবা ধরেন আপনার যদি আয় যদি করযোগ্য সীমা যেটা আছে ওইটা যদি অতিক্রম করে, তাহলে আপনি আয়কর রিটার্ন দাখিল করুন, এবং এটা 1 জুলাই থেকে 30 নভেম্বরের ভিতরে এই চেষ্টা করবেন জমা দিয়ে দেওয়ার জন্য। 30 জুলাইয়ের ভিতরে যদি আপনি দিতে না পারেন, তাহলে একটা আপনার টাইম পিটিশন দিয়ে এটা চেষ্টা করবেন যে পরবর্তী মাস অথবা পরবর্তী 2 মাস আপনার উপকর কমিশনার দিতে পারে, ওই সময়ের মধ্যে 2% বিলম্ব সুদ দিয়ে আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন। অবহেলা করাটা কোনোভাবেই ঠিক হবে না। ধন্যবাদ।